নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা বিতর্কিত বিষয় বলা যেতে পারে। কেন বিতর্কিত? কারণ বিতর্ক তখনই শুরু হয় যখন নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো ধারণা পুরনো ধারণাকে সরিয়ে দিয়ে নতুন করে নিজেদেরকে এস্টাবলিশ করে, তখন তাতে বিতর্ক হতে পারে। আমরা একটা সময় জানতাম যে করোনারি ধমনির যখন সরু হয়ে যায় বা অ্যাথেরোস্ক্লেরোসিস হলে তার চিকিৎসা ছিল একমাত্র মেডিকেল থেরাপি এবং বাইপাস। তো বাইপাস কথাটার অর্থ কী? যে যেখানে ধমনিটি সরু হয়ে গেছে একটা নতুন কোনো টিউব যেটা শরীর থেকেই নেওয়া হয়, লিভিং টিউব, যেমন ধরুন আগে নেওয়া হতো ভেইন, এখনও অনেক জায়গায় ভেইন নেওয়া হয়। পায়ের যে ভেইন সেটাকে কেটে এনে মহাধমনী থেকে সেই যেখানে ব্লক হয়েছে ব্লকের দূরে গিয়ে একটা চ্যানেল তৈরি করে দেওয়া হয়, যাতে মহাধমনী থেকে ব্লাড সরাসরি করোনারি ধমনির মধ্যে দিয়ে যাতায়াত করে কোনো ব্লক ছাড়াই। এতে করে মানুষের পরমায়ু বেড়েছে, সিমটমস কমেছে এবং মানুষের প্রভূত উপকার হয়েছে। তো কাজেই প্রথম বিপ্লব হচ্ছে মেডিকেল অ্যাঞ্জিওপ্লাস্টি, প্রথম বিপ্লব হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা বাইপাস গ্রাফটিং, এটাকে আমরা সিএবিজিও বলি। কাজেই সিএবিজিতে যে গ্রাফটা ইউজ করতে পারা যায় সেটা শরীর থেকে নিতে হয়, সেটা আইদার একটা ভেন অথবা কোনো আর্টারি। দেখা গেছে আর্টারি দিয়ে বাইপাস যারা করে তাদের স্থায়িত্ব অনেক বেশি হয় এবং তারা অনেক দিন সিমটম ফ্রি থাকতে পারেন। কিন্তু যাদের ভেন দিয়ে বাইপাস করা হয় তাদের 50% 10 বছরের মধ্যে আবার শুরু হয়ে যায়। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে বাইপাস সার্জারি ভেন দিয়ে যারা করছেন সেখানে তাদের একটা ফলো আপের দরকার আছে, এবং পার্টিকুলারলি সমস্ত বাইপাস সার্জারি যারা করেন তাদের একটা ফলো আপের দরকার আছে। না হলে যেহেতু এই গ্রাফটগুলো জীবিত জিনিস এবং জীবিত ধমনী বা শিরা, তাদের মধ্যে আবার ব্লক হতে পারে এবং সেগুলো ব্লকড হয়ে গেলে আবার সার্কুলেশনটা কিন্তু আগের মতোই বন্ধ হয়ে যাবে। কাজেই যেই বিতর্কটা এই যে আগে এক সময় বলা হতো যে বাইপাস সার্জারি করার পর আর চিন্তা নেই, হার্ট নতুন হয়ে গেল। এটা মোটেই নয়। বাইপাস সার্জারির পরে যেহেতু আমরা একটা জীবন্ত জিনিস দিয়ে বাইপাসগুলো করি, তাতে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, এবং সেই ক্ষেত্রে বাইপাস সার্জারির পরেও ইন্টেন্স মেডিকেল থেরাপি করা উচিত। আমরা এরকমভাবে দেখেছি যারা ইন্টেন্স মেডিকেল থেরাপি করেন, যারা লাইফস্টাইল মডিফিকেশন করেন, তাদের বাইপাস সার্জারির স্থায়িত্ব অনেক বেশি। যারা এগুলো করেন না এবং যারা লাইটলি নেন তাদের পক্ষে আবার শুরু হয়ে যাওয়া, এবং সেই সময় অনেক সময়ই ডিজাস্টার হয়। সাডেনলি একটা গ্রাফট বন্ধ হয়ে গেল, পেশেন্টের একটা হার্ট অ্যাটাক হলো এবং তিনি আর ফিরলেন না, এরকম হতে পারে। বা বাইপাস সার্জারির পর যেসব পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা করাটা সবসময় ডিফিকাল্ট, কারণ যেই গ্রাফটটা বা যেই পথটা মানুষ বানিয়েছে তার কোনো ঠিক নেই, কোথায় লাগিয়েছেন, কোথায় গিয়ে লেগেছে। কাজেই সেটার ভেতর দিয়ে যাওয়াটা সবসময় ডিফিকাল্ট। কাজেই একবার বাইপাস সার্জারি হলে খুব ইন্টেন্স মেডিকেল থেরাপির মধ্যে থাকা উচিত, এবং একজন ডাক্তারবাবুর মানে আন্ডারে থাকা উচিত, যাতে করে তিনি বুঝতে পারেন কখন আরও অ্যাক্সিলারেট করতে হবে টেস্টগুলোকে এবং কখন বিপদের আশঙ্কা আছে। কাজেই কী করতে হবে বাইপাস সার্জারির পর? প্রত্যেক বছর অন্তত আপনার কোলেস্টেরল কীরকম আছে, তাতে ব্যাড কোলেস্টেরল কীরকম আছে, তাতে এলডিএল কোলেস্টেরল কতটা মাপ হওয়া উচিত, এগুলো লক্ষ্য রাখা উচিত। যদি সেগুলো আউট অফ দ্য থাকে, লিমিটস থাকে, তাহলে সেগুলোকে কন্ট্রোলের মধ্যে আনা উচিত। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে যেই ল্যাবরেটরিরা যেই হিসেবের কথা বলেন সেই হিসেবটা ঠিক নয়। আমাদের ক্ষেত্রে আমরা বলি যদি যাদের হার্টের অসুখ আছে, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ আছে, তাদের এলডিএল কোলেস্টেরল অ্যাটলিস্ট 70-এর নিচে হবে। কাজেই
এগুলো আমি এক সামান্য কয়েকটা উদাহরণ দিচ্ছি, কিন্তু এই রকম টেস্টগুলো প্রত্যেক বছর করা উচিত। দেখা উচিত যে ব্লাড প্রেশার ঠিক আছে কি না, দেখা উচিত সুগার ঠিক আছে কি না, দেখা উচিত কোলেস্টেরল ঠিক আছে কি না, দেখা উচিত বডি ওয়েট ঠিক আছে কি না, দেখা উচিত কিডনি ফাংশন ঠিক আছে কি না। এগুলো যদি ঠিক রাখা যায় তাহলে বাইপাসের স্থায়িত্ব থাকবে। না হলে বাইপাসের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবাউট 50% ক্ষেত্রে খুব তাড়াতাড়ি গ্রাফটগুলো নষ্ট হতে শুরু করবে, এবং সেইখানে সেগুলো সারাই করা বা সেগুলোকে মেরামত করা আরও কঠিন হবে। কারণ দুবার বাইপাস, প্রথমবার বাইপাসে যতটা বিপদের ঝুঁকি থাকে, দ্বিতীয়বার বাইপাসে অনেক বেশি ঝুঁকি থাকে। দ্বিতীয়বার বাইপাসে অ্যাঞ্জিওপ্লাস্টি ছাড়া গতি নেই, এবং সবসময় অ্যাঞ্জিওপ্লাস্টি করাটাও ডিফিকাল্ট হয়। সেই জন্যে এই রকমভাবে যদি আপনি তীব্র রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে থাকেন এবং প্রত্যেক বছর খুব মাইনিউটলি আপনার শারীরিক অবস্থাকে কেউ ফলো করে, তাহলে আপনার পক্ষে বাইপাস সার্জারির পরেও দীর্ঘ জীবন লাভ করা সম্ভব। ধন্যবাদ।